আজকে তড়িৎ রসায়নের একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেটা না বুঝলে রসায়নটাকে বোঝানো হবে না, বুঝতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এবং এটা পরীক্ষায় আসার সময় সম্ভাবনা। তো দেখো, সৃজনশীলটাতে আছে একটা পাত্রে লোহার টুকরা এবং সালফিউরিক অ্যাসিড, এই মিশ্রণটা দেওয়া হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটে। এখন প্রশ্নটা হলো, এই উদ্দীপকের বিক্রিয়াটি জারণ বিজারণের মাধ্যমে সমতা করে অর্ধ সমীকরণ সাহায্যে প্রকাশ করো। অতগুলো কথা লেখা হয়নি, শুধু জারণ বিজারণের মাধ্যমে সমতাকরণ করো, এটা বললেই হবে, একই কথা। আর জারণ বিজারণ সমতাকরণ করলেই অর্ধ বিক্রিয়া অবশ্যই লিখতে হবে। ওই জন্য এমনও বলতে পারো যে উদ্দীপকের বিক্রিয়াটি জারণ বিজারণের মাধ্যমে অর্ধ বিক্রিয়া লিখে সেটা সম্পন্ন করো। ঘটা হইল, পটাশিয়াম ডাইক্রোমেটের স্থলে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া হয় তবে আয়রনের পরিমাণটা কিভাবে নির্ণয় করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা এই ধরনের প্রশ্ন আসতেই হবে, পরীক্ষায় আসবেই তড়িৎ রসায়নের। তো দেখো, উদ্দীপকের শর্ত অনুসারে সর্বপ্রথমে আয়রন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অপরদিকে পটাশিয়াম ডাইক্রোমেট বিয়োজিত হয়ে দ্রবণের মধ্যে দুটো পটাশিয়াম এবং ক্রোমেট, দুইটা নেগেটিভ এই ক্রোমিয়াম আয়ন থাকবে, ক্রোমেট আয়ন বা ক্রোমেট আয়ন। এখন এই ক্রোমেট আয়ন, যেহেতু এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6, একটার, দুটা মিলে 12, তো এখন এই একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন নিবে, দুটা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন নিয়ে দুটো ক্রোমিয়াম 3+ হয়ে যাবে। অপরদিকে এখানে 7 অক্সিজেনকে আমরা বিক্রিয়ার মাধ্যমে এটা 7 অণু পানি করব। 7 অণু পানি করতে গেলে 14টা হাইড্রোজেন এখানে আনতে হবে। তাহলে 14টা হাইড্রোজেন 7 অণু পানি বিক্রিয়া করে 7 অণু পানি উৎপন্ন করবে। এখন আবার এই ফেরাস সালফেট এর জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ফেরাস আয়ন এবং সালফেট আয়ন দিবে। এখন এই ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ফেরিক হবে। তো উপরেরটা হলো বিজারণের অর্ধ সমীকরণ, যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো, আর এটা হলো জারণের অর্ধ সমীকরণ। এটা সমীকরণ নাম্বার 1, এটা সমীকরণ নাম্বার 2। এখন এই 6টা ইলেকট্রনকে অপসারণ করার জন্য 2 নম্বর সমীকরণকে 6 দ্বারা গুণ করি, তাহলে এখানে 6 ইলেকট্রন, এখানেও 6 ফেরাস, দুটা 6টা ফেরাস। এখন এই 6 ইলেকট্রন ক্যান্সেল করলে তাহলে দেখা গেল 6টা ফেরাস আয়ন, একটা ক্রোমেট, 14টা হাইড্রোজেন আয়ন, 6টা ফেরিক, দুটা ক্রোমিয়াম 3+ এবং 7 অণু পানি। এখন বিক্রিয়াটাকে সমতা করার জন্য ফেরাসের সঙ্গে দিলাম ফেরাস সালফেট, 6 অণু ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট 1 অণু, 7 অণু সালফিউরিক অ্যাসিড। কেননা ফেরাস ফেরিক সালফেট এখানে 6কে প্রকাশ করার জন্য 3 দিলাম, আর ক্রোমিয়াম সালফেট, যেহেতু ক্রোমিয়ামের যোজনী 3, ক্রোমিয়াম সালফেট, আবার এখানে পটাশিয়াম ছিল, পটাশিয়াম সালফেট, অপরদিকে 7 অণু পানি। এই জন্য এখানে এই 14টা হাইড্রোজেনকে মিনিমাইজ করতে গেলে এখানে সামনে 7 অণু সালফিউরিক অ্যাসিড। এখন এটা সমতা করলে
এই বিক্রিয়াটা চূড়ান্ত বিক্রিয়া এটা হবে। এই গেল গ নাম্বারটা। ঘ নাম্বারটা হচ্ছে ডাইক্রোমেটের পরিবর্তে পারম্যাঙ্গানেট ব্যবহার করে আয়রনের পরিমাণটা নির্ণয় করব। এই ক্ষেত্রে ঘ নাম্বারটা আমরা এই ডাইক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঘ নাম্বার। উদ্দীপকের শর্তানুসারে ফেরাস সালফার সালফিউরিক অ্যাসিড, আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে পটাশিয়াম আয়ন এবং ম্যাঙ্গানেট আয়ন 1। এখন এই ম্যাঙ্গানাসের জারণ সংখ্যা এটা যদি 8 হয়, এটা 7, এটা +1, অর্থাৎ এটা জারণ সংখ্যা তার 7। এখন এই ম্যাঙ্গানেট আয়ন হয়ে যাবে ম্যাঙ্গানেট 2+, কাজেই এখন এই +7 -8 এখন 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানাস হবে। অপরদিকে এই পানিকে 4টি অক্সিজেনকে প্রকাশ করার জন্য 4 অণু পানি, তাহলে 8টা হাইড্রোজেন এখানে আমাদের আমদানি করতে হবে। এটা হলো সমীকরণ নাম্বার 1, অর্থাৎ এটা হলো বিজারণের অর্ধ সমীকরণ। অপরদিকে ফেরাস একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হবে। এটা সমীকরণ নাম্বার 2, এটা হলো জারণের অর্ধ সমীকরণ। এখন এই 5কে মিনিমাইজ করতে গেলে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি 5, তাহলে এটা হচ্ছে 5, এটা হলো 5, এটা হলো 5। তাহলে আমরা যদি টোটাল করি তাহলে 5টি ইলেকট্রন চলে গেল। তাহলে এখন এখানে হচ্ছে ম্যাঙ্গানেট আয়ন, ম্যাঙ্গানেট প্লাস 5টা ফেরাস, তারপরে 8টা হাইড্রোজেন, অপরদিকে এদিকে হবে 5টা ফেরিক, একটা ম্যাঙ্গানাস এবং 4 অণু পানি। এখন আমরা এটাকে ব্যালেন্স করতে গিয়ে এখানে যে আমরা ম্যাঙ্গানাসের কাছে আমরা এই ম্যাঙ্গানাস আয়ন, একটা পটাশিয়াম নিলাম, এখানে এটা ফেরাস সালফেট, হাইড্রোজেন আয়নের জন্য সালফিউরিক অ্যাসিড, এখন এদিকে হচ্ছে ফেরিক সালফেট, প্লাস ম্যাঙ্গানাস সালফেট প্লাস পটাশিয়াম সালফেট এবং 4 অণু পানি। তাহলে এখানে যেহেতু এই পটাশিয়াম 2 এর জন্য এখানে 2 লাগতেছে, তাহলে এখানে অবশ্যই 10টা ইলেকট্রন সে গ্রহণ করবে
অবশ্যই এখানে 10টি ফেরাস লাগবে, যেহেতু একটা ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে, একে 10টা সাপ্লাইয়ের জন্য 10 লাগবে। এখন এদিকে এটাও তখন 5 দিব, অপরদিকে ম্যাঙ্গানাস 2 হয়ে গেল, এটাও 2 দিব। তাহলে এখন সালফিউরিক অ্যাসিডের ব্যাপারে এখানে সালফেট 10টা, আর তাহলে এখানে যদি 4 দিই আমি, 4 দুগুণে 8, তাহলে 8টা সালফেট, 10টা, 14টা। তাহলে এখানে হচ্ছে 3 5 15, 15 আর 2 17 আর 1 18, এটা হচ্ছে 10টা, আর 4টা 14টা। ম্যাঙ্গানাস সালফেট হলো এখানে 3 5 15 16 17, এখানে হচ্ছে এখানে হাইড্রোজেন 8, এখানে দিতে হচ্ছে 8 দিতে গেলে এখানে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 16টা, তাহলে এখানে আমাদের অবশ্যই দিতে হবে 8, তাহলে 16টা। তাহলে দেখা যাচ্ছে সালফেটগুলো মিলে যাচ্ছে। তাহলে আমরা দেখব 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 অণু ফেরাস সালফেট কর্তৃক জারিত হয়। তাহলে আমরা এখন আয়রনের পরিমাণটা নির্ণয় করার জন্য আমরা লিখব যে 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 10 অণু ফেরাস সালফেট, অর্থাৎ 2 অণু ম্যাঙ্গানাস সালফেটের জন্য 10টি ফেরাস সালফেট দরকার। অতএব 1 অণু সালফেট সমান 5 অণু ফেরাস সালফেট। তাহলে এই 1 মোল বানাতে গিয়ে 1000 মিলিলিটার 1 মোল বানাবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট is equivalent to 5 into 55 into 85 এত গ্রাম অফ ফেরাস আয়ন। তাহলে 1 মিলিলিটার 1 নিয়ে, তাহলে হচ্ছে 5 into 55 into 85 is divided by 1000 এত গ্রাম আয়রন। এটাকে ক্যালকুলেশন করে যা হবে সেটা হবে আয়রনের পরিমাণ। এই গেল, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে আয়রনের পরিমাণটা নির্ণয় হয়ে বের হয়ে চলে আসবে এখানে। এই তো গেল এই বিক্রিয়াটার আয়রনের পরিমাণ নির্ণয় করার জন্য যেখানে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তে পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, এবং এই পারম্যাঙ্গানেট ব্যবহার করে কত গ্রাম আয়রনের পরিমাণটা বের করার জন্য এখানে 1000 মিলিলিটার 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান এত গ্রাম। এখন 1 গ্রাম হলে এত গ্রাম, এটাকে ক্যালকুলেশন করলেই আয়রনের পরিমাণটা বের হয়ে চলে আসবে, মানে বিশুদ্ধ আয়রনের পরিমাণটা বের হয়ে চলে আসবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।